হে গাইজ, আপনাদের সবাইকে আবারও স্বাগতম সিনেমল ডোজ চ্যানেলে। আজকে আমরা এমন একটা সিরিয়াল কিলিং মার্ডার মিস্ট্রি নিয়ে কথা বলবো যা সত্যি ঘটনার উপর বানানো হয়েছে, আর যেটা ছিল কোরিয়ার প্রথম সিরিয়াল কিলিং, যা কোরিয়ার মানুষের মধ্যে 80-র দশকে আতঙ্ক ছড়িয়েছিল। তো আজ আমরা কথা বলবো মেমোরিজ অফ মার্ডার মুভি নিয়ে, যা অন্যতম ক্রাইম থ্রিলার মুভি হিসেবে খ্যাতি পেয়েছে। যেই মুভি দেখার পর আপনাদের মনে কিছুক্ষণের জন্য হলেও ছাপ ফেলবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো মুভির শুরুতেই আমরা দেখতে পাই ডিটেকটিভ পার্ক একটা ফিল্ডের সাইডে একটা মেয়ের হাত বাঁধা ডেড বডির সন্ধান পায়। ডিটেকটিভ ডেড বডি নিয়ে সে তার ইনভেস্টিগেশন শুরু করে। এটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু করার কিছুদিন পরেই আরেকটা মার্ডারের খবর পায়। সেখানে যে সে দেখতে পায় যে ফরেন্সিক টিম এখনো আসে নাই। সেই এভিডেন্স গুলো কালেক্ট করতে থাকে। সেখানে অনেক মানুষের হইহুল্লোড় হয়, এভিডেন্স গুলো নষ্ট হয়ে যায়। এই ডিটেকটিভ মনে করে যে তার মধ্যে ক্ষমতা আছে, যে সে দোষীকে চিনতে পারে তার চোখের দিকে তাকিয়ে। তার ইনভেস্টিগেশনের পদ্ধতি হলো সে সব সাসপেক্টের ছবি কালেক্ট করে রাখে, আর সে ছবির দিকে তাকিয়ে থাকে। তাহলে সে বুঝতে পারবে আসল ক্রিমিনালকে। আসলে এরকম পদ্ধতিতে কাজ করা আবার একটা মার্ডারের মেইন ইনভেস্টিগেশন অফিসার। যাই হোক, ইনভেস্টিগেশন চলমান থাকে। তখন তার বউ কাওয়াক, যে কিনা একজন ডাক্তার, তাকে জানায় যে একটা ছেলেকে সবাই দ্বিতীয় মেয়ের কিলার বলে। সে প্রায় ওই মেয়েকে ফলো করতো, আর মার্ডারের দিনেও অনেকে ফলো করতে দেখেছে। তাই সে ওই ছেলেকে তুলে নিয়ে আসে। বলে রাখা ভালো, এই ছেলে একটু মানসিক পাগলাটে টাইপের, আর তাকে মারধর করে স্বীকার করাতে চায় যে সে খুন করেছে। এখানে আমরা দেখতে পাই দ্বিতীয় ডিটেকটিভ জো এর এন্ট্রি। একটা জিনিস আমি আপনাদের এখানে বলতে চাই যে যখন দ্বিতীয় ডিটেকটিভ জো এর এন্ট্রি হয়, তখন ডিটেকটিভ পার্ক সাসপেক্টকে বলে যে সে অনেক সুইট, সে কাউকে মারে না। আর ডিটেকটিভ জো এসেই লাথি বসিয়ে দেয় আর মারা শুরু করে। তখন আমরা দেখতে পাই একজন রাস্তায় এক মেয়ের পিছনে হাঁটতেছিল। ঠিকানা জানার জন্য মেয়েটিকে ডাক দেয়, কিন্তু পরিস্থিতি খারাপ হয়, মেয়েটা ভয় পেয়ে যায় আর তাদের মাঝে ভুল বুঝাবুঝি হয়। তখনই ডিটেকটিভ পার্ক পাশ দিয়ে যাচ্ছিল, সে দেখে ওই লোকটাকে মারা শুরু করে আর অ্যারেস্ট করে। পরে জানতে পারে যে তিনি হচ্ছেন নতুন ডিটেকটিভ, যে তাকে এই কেসে হেল্প করতে এসেছে। তারপরে ভুয়া এভিডেন্স হিসেবে ওই ছেলের জুতার ছাপ মার্ডার সিনে বসিয়ে আসে, আর সেটা দেখিয়ে কোনোভাবে তাকে রাজি করাতে চায় যে সে হত্যা করেছে। কিন্তু মার্ডার সিনে যে তার বাবাকে দেখে সে মানসিক স্থিতি হারিয়ে ফেলে, আর সবকিছু পুলিশের সাজানো মিডিয়াতে ফাঁস হয়ে যায়। এর আগে ডিটেকটিভ শাহ কয়েকবার বলেছিল যে সে খুনি না, কারণ তার হাত পোড়া, আর যে মেরেছে সে খুব শক্তভাবে গলা চেপে ধরেছে, যা তার পক্ষে করা সম্ভব না। তারপর একজন নতুন চিফ আসে, আর তারা তাকে কেস সম্পর্কে বলে। চিফ তখন তাদের দুই মার্ডারের মিল সম্পর্কে জানতে চায়। তখন ডিটেকটিভ শাহ তাকে জানায় যে সব মার্ডার বৃষ্টির রাতে হয়েছিল, আর তারা লাল কালার ড্রেস পরেছিল। তখন চিফ জিজ্ঞাসা করে দুইজনই? তখন ডিটেকটিভ তাকে জানায় যে দুইজন না, তিনজন। সে আরেকজনের মিসিং রিপোর্ট পায়, যে কিনা মিসিং এর আগে লাল ড্রেস পরেছিল, আর সেই দিন ওয়েদার রিপোর্ট থেকে জানা যায় যে বৃষ্টি হচ্ছিল। আর সে জানায় সে হয়তো জানে যে লাশটা কোথায় খুঁজলে পাওয়া যাবে। আর ডিটেকটিভ লাশ একটি ধানের ক্ষেতে খুঁজে পায়, আর জানতে পারে তাকে অন্য দুইজনের মতো মারা হয়েছে। তখন চিফ বলে খুন আবার হবে পরের বৃষ্টির রাতে, তাই আমাদের এক কদম এগিয়ে চলতে হবে। তারপর আমরা দেখি ডিটেকটিভ শাহ একজন মেয়ে ডিটেকটিভকে লাল ড্রেস পরিয়ে খুনির জন্য ফাঁদ পেতে বৃষ্টির রাতে জঙ্গলের মধ্যে বের হয়। কিন্তু সেই রাতে খুনি আবার আরেকজনকে মার্ডার করে। এইবারও পায়ের ছাপ ছাড়া কোনো প্রমাণ পাওয়া যায় না। তখন ডিটেকটিভ পার্ক বলে যে রেপ কেসে সবসময়ই দুই একটা চুল পাওয়া যায়। আমি বলতে চাচ্ছি খুনির হয়তো ওইখানে চুলই নাই, টাকলাও হইতে পারে। চুল পাই নাই কারণ চুলই নাই খুনির। বুদ্ধিস্ট মং, তারা চুল শেভ করে। তখন ডিটেকটিভ জো বলে যে পাশেই ইয়ংডোক টেম্পল আছে, তো ওই জায়গা থেকে খোঁজা শুরু করব। তখন অফিসার গুই তাদের জানায় যে যে রাতে মার্ডার হয়েছে সেই দিনগুলোই রেডিওতে স্যাড লেটার গানটি রিকোয়েস্ট করা হয়েছে। এমনকি কালকেও পোস্ট কার্ডের মাধ্যমে রিকোয়েস্ট করা হয়েছিল বৃষ্টি হলে এই গান চালাতে। তখন ডিটেকটিভ শাহ রেডিও স্টেশনে চলে যায় পোস্ট কার্ড খুঁজতে, কারণ ওইখানে খুনির ঠিকানা অথবা ফিঙ্গারপ্রিন্ট তো পাওয়াই যাবে। তখন ওই ডিটেকটিভ পার্ক চিফের কাছে তার আইডিয়া সম্পর্কে জানতে চায়। চিফ বলে যে
কিভাবে আমরা এটা যাচাই করব? সবার প্যান্ট খুলে খুলে দেখব? ডিটেকটিভ শাহ রেডিও স্টেশনে গিয়ে দেখে যে দৈনিক অনেক কার্ড আসে, এর মধ্যে ওই কার্ড পাওয়া যাবে না। ডিটেকটিভ পার্ক হট শাওয়ার পুলে যে চেক করতে থাকে যে কার চুল নাই। এরপরে আমরা দেখি যে ডিটেকটিভ পার্ক তার বউয়ের কাছে বলতে থাকে যে সে এই মার্ডারগুলি নিয়ে চিন্তিত। তখন তার বউ বলে যে একজন কবিরাজের সাথে দেখা করতে। তো তখন কবিরাজ তাকে একটা কাগজ দিয়ে দেয়। সে ওই কাগজ নিয়ে মার্ডার সিনে যে খুনির জুতার ছাপের উপর কাগজটি রেখে ওইখানে মাটি আর কালি মিশিয়ে কাগজের উপর ঢেলে দেয় আর বলে যে এটা শুকালে খুনির চেহারা ভেসে উঠবে। তখনই ওইখানে ডিটেকটিভ শাহ আসে, তাই তারা লুকিয়ে পড়ে। তখন আরেকজন আসতেছে দেখে ডিটেকটিভ শাহও লুকিয়ে পড়ে। তারা ভাবে যে খুনি তো তার হত্যাকাণ্ড স্থানে ফিরে আসে, তাই সে হয়তো খুনি। তো তারা তার পিছু নেয় আর তাকে ধরে নিয়ে যায়। কিন্তু তারা জানতে পারে যে তার বাসায় স্ত্রী অসুস্থ এবং ছেলে মেয়ে থাকায় জঙ্গলে গিয়েছিল মাস্টারবেট করতে। কিন্তু পরে পুলিশের মারে ভয়ে বানিয়ে মার্ডার কাহিনী বলতে থাকে। তখনই তার কথার মধ্যে স্কুলের কথা চলে আসে। তখন ডিটেকটিভ শাহ এর মনে পড়ে যে যেই রাতে সে খুনিকে খুঁজতে বের হয়েছিল তখন দুইজন স্কুল মেয়ের সাথে দেখা হয়েছিল। তারা বলেছিল যে তাদের স্কুলের পিছনে নাকি খুনি থাকে, সবাই জানে। তখন ডিটেকটিভ পার্ক চলে যায় ওই মেয়ের সাথে দেখা করতে আর জানতে চায় যে এই কথা কে ছড়িয়েছে যে স্কুলের পিছনে খুনি থাকে। তখন মেয়েটি বলে যে এইটা জানা আর দিমাগে না মুরগিয়াগে জানার মতো প্রশ্ন। তখন সে নিজে স্কুলের পিছনে দেখতে চলে যায়। সেখানে একজন তাকে বলে যে হয়তো এই জন্য এই গুজবটা ছড়াইছে যে পাহাড়ের ওপর থেকে একজন মেয়ের কান্নার আওয়াজ শোনা যায় মাঝে মধ্যে। সে সেখানে যাওয়ার পর তাকে দেখে একজন মেয়ে ভয়ে ঘরে ঢুকে যায় আর সে দেখতে পায় যে একটা লাল জামা শুকাতে দেওয়া। ওইখানে ইন্সপেক্টর গুই এসে কথা বলে জানতে পারে যে যেমন খবরে পড়েছে ঠিক তার সাথে ওই রকমই হয়েছে যেভাবে অন্যদের সাথে হয়েছে। খুনির ফেস দেখেছে কি না জানতে চাইলে সে বলে সে ইচ্ছা করেই খুনির মুখ দেখতে চায় নাই আর এই জন্যই হয়তো সে বেঁচে আছে। মুখ দেখলে হয়তো তাকেও মেরে ফেলতো। সে বলে যে খুনির হাত অনেক মোলায়েম, মেয়েদের মতো। আর ওইদিকে ডিটেকটিভ পার্ক ও ডিটেকটিভ জো লোকটিকে মেরে মার্ডারের স্বীকারোক্তি নিয়ে নিয়েছে। কিন্তু ডিটেকটিভ শাহ ওইখানে গিয়ে লোকটির হাত দেখে তাকে ছেড়ে দিতে বলে। তাই ডিটেকটিভ শাহ আর ডিটেকটিভ পার্কের মধ্যে মারামারি লেগে যায়। তখন ইন্সপেক্টর গুই রেডিও ভলিউম বাড়ায় আর তারা শুনতে পায় যে রেডিওতে ওই গান বাজছে আর বাইরে বৃষ্টিও হচ্ছে। তখন চিফ ফোনে ইমার্জেন্সি ছড়িয়ে দিতে বলে আর ম্যান পাওয়ার চাই, কিন্তু তখন ম্যান পাওয়ার থাকে না। এরপরেই তারা আরেকটা লাশ খুঁজে পায় আর এইবার তার মধ্যে অ্যাপেলের 9 টুকরা পায়। তারপর রেডিও স্টেশনে গিয়ে পোস্টকার্ড পায় ইন্সপেক্টর গুই আর ওইখানে ঠিকানা থাকে। ওই ঠিকানা যেয়ে পার্ক হিউন গুকে ধরে নিয়ে আসে। ডিটেকটিভ শাহ দেখে যে তার হাত নরম আর সে প্রথম খুন হওয়ার কিছুদিন আগেই আর্মির কাজ শেষ করে এখানে থাকতে এসেছে। তারপর হতেই মার্ডার শুরু হয় আর সে যেই দিন গানে রিকোয়েস্ট করে একজন খুন হয়। তাকে জিজ্ঞেস করা হয় যে পুরো রেডিও শো সে শুনেছে কিনা। সে বলে হ্যাঁ শুনেছে আর সে বাসায় ছিল। তাকে জিজ্ঞেস করে যে শেষের গানটা কি ছিল, সে বলতে পারে না। ডিটেকটিভ শাহ তাকে বলে যে সে জানে না কারণ সে শোনে নাই, কারণ রেডিও শো এর শেষে তাকে মেনশন করা হয়েছে এবং বারবার রিকোয়েস্ট করার জন্য তার নাম নেওয়া হয়েছে। সে পুরো শোনে নাই কারণ সে বাইরে ছিল আর খুন 7:30 থেকে 8টার মধ্যেই হয়েছে আর ওই সময় সে বাসায় ছিল না। তারপর আমরা দেখতে পারি যে দুইজন ডিটেকটিভই হতাশ। ডিটেকটিভ পার্ক বলে যে কোনো প্রমাণও নাই, কোনো সাক্ষীও নাই। তখন ডিটেকটিভ শাহ বলে যে কোনো প্রমাণের দরকার নাই, মাইরা কনফেশন নিতে পারলেও হইতো। এইখানে একটা জিনিস আমি বলতে চাই যে মুভির এই পর্যন্ত দেখেছি যে ডিটেকটিভ পার্ক হচ্ছে যে কিনা মাইরা কনফেশন আদায় করে, কিন্তু ডিটেকটিভ শাহ সবসময় তথ্য প্রমাণ অ্যানালাইসিস করে তার ভিত্তিতে কাজ করত। কিন্তু এই মুহূর্তে এসে দেখছি যে তার কন্ট্রোল হারাচ্ছে। আর ডিটেকটিভ পার্ককে সে বলে আমি সবসময় তোমাকে জিজ্ঞেস করতে চাইতাম যখন তুমি তাকে পাহাড়ের উপরে নিয়ে গিয়েছিলে
সে হিয়াংশু-এর মৃত্যু এত নিখুঁতভাবে বলতেছিল যে তুমি কি সত্যি তাকে এগুলা বলতে বলো নাই? ডিটেকটিভ পার্ক বলে না। তাহলে সে কিভাবে জানলো? তখন ডিটেকটিভ পার্ক বলে এটাও তো আমার কথা। তখন তারা টেপ শুনে বুঝতে পারে যে সে বর্ণনা দিচ্ছিল যা সে দেখেছিল। তখন তারা বের হয়ে যায় তাকে খুঁজতে, আর তারা সেখানে ডিটেকটিভ জোকে পায়। আর ওইখানে কিছু লোক কেস নিয়ে কথা করায় তাদের সাথে হাতাহাতি হয়ে যায়। হঠাৎ কোয়াং হয়ে এসে ডিটেকটিভ জো এর ডান পায়ে পেরে কলা কাঠ দিয়ে বাড়ি মেরে চলে যায়, যা ডিটেকটিভ জো এর ডান পায়ে ঢুকে যায়। ডিটেকটিভ পার্ক আর শাহ কোয়াং হোকে ধরে জিজ্ঞাসা করে, তুমি হিয়াংশু এর মার্ডার হতে দেখেছো না? তুমি কি হত্যাকারীর চেহারা দেখেছো? তখন কোয়াং হো বলে হ্যাঁ দেখেছি। আর তখন তাকে ছবি দেখে জিজ্ঞেস করা হয় এই লোকই কি সে? তখন কোয়াং হো এর পাগলামি শুরু হয় আর সে দৌড় দেয়। এক পর্যায়ে সে ট্রেনের সামনে যে দাঁড়িয়ে যায় আর ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়। কোনো প্রমাণ না থাকায় পার্ক হিউন-গুকে ছেড়ে দিতে হয়। তখন ফরেন্সিকরা জানায় যে মৃত ব্যক্তির কাপড়ের মধ্যে আর এইটা যদি হিয়াংগু এর ডিএনএর সাথে ম্যাচ করে তাহলে প্রমাণ দাঁড়িয়ে যাবে। কিন্তু এই টেকনোলজি আমাদের কাছে নাই। এটাকে আমেরিকা পাঠাতে হবে আর রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত ওয়েট করতে হবে। ডিটেকটিভ শাহ হিয়াংগু এর উপর সার্ভেলেন্স লাগিয়ে দেয় আর রেজাল্ট পাওয়ার অপেক্ষা করতে থাকে। ডিটেকটিভ জো এর পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং তাকে বাঁচানোর জন্য তার পা কেটে ফেলতে হয়। তো একদিন ডিটেকটিভ শাহ পার্ক হিউন-গু এর সার্ভেলেন্স করছিল। তখন পার্ক হিউন-গু রেস্টুরেন্ট থেকে খেয়ে বাসে উঠে। তখন ডিটেকটিভ শাহ এর গাড়ি স্টার্ট নেয় না এবং সে হিয়াংগু এর পিছু নিতে পারে না। এরপরে আমরা দেখতে পাই যে ডিটেকটিভ প্যানিক অবস্থায়, কারণ রেস্টুরেন্ট থেকে বাসার দূরত্ব খুব কাছে হলেও 2 ঘন্টা হওয়ার পরও হিউন-গু বাসায় পৌঁছায়নি। তখন আমরা দেখি যে খুনি আবার শিকারীর উদ্দেশ্যে বের হয়। তখন তার চোখ পড়ে ডিটেকটিভ পার্কের স্ত্রীর উপর, কিন্তু তার সামনের দিক দিয়ে আসা আরেক মেয়ের দিকে তার চোখ পড়ে আর সে তাকে উঠিয়ে নিয়ে যায়। আর সকালেই একটা লাশ পাওয়া যায়। ডিটেকটিভ শাহ দেখে যে এই সেই মেয়ে যার সাথে দেখা করতে সে স্কুলে গিয়েছিল আর তাকে ব্যান্ডেজ করে দিয়েছিল। তারপর সে তার মানসিক ভারসাম্য হারাতে থাকে। ডিটেকটিভ পার্ক হিউন-গুকে বাসা থেকে তুলে নিয়ে মারতে থাকে আর চিল্লাতে থাকে সেই খুনি। তখন ওই ডিটেকটিভ পার্ক আসে রিপোর্ট নিয়ে। রিপোর্ট দেখে ডিটেকটিভ শাহ আরো ভারসাম্যহীন হয়ে পড়ে, কারণ রিপোর্টে ডিএনএ ম্যাচ হয় নাই। আর সে চিল্লাতে থাকে যে সে এই রিপোর্টে বিশ্বাস করে না। সে বন্দুক নিয়ে পার্ক হিউন-গুর দিকে তাক করে। তখন ডিটেকটিভ পার্ক তার বন্দুক নামিয়ে খুনির চোখের দিকে তাকিয়ে থাকে, কিন্তু সে বলে সে কিছু বুঝতে পারছে না আর সে হিউন-গুকে চলে যেতে বলে। তখন ডিটেকটিভ শাহ হিউন-গুকে গুলি করে, কিন্তু গুলি লাগে না আর সে চলে যায়। তারপর 10 বছর পর আমরা দেখি যে ডিটেকটিভ পার্ক এখন একজন বিজনেসম্যান, আর সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় সে গাড়ি থামায় আর পুরানো মার্ডার সিনের দিকে যায় আর মার্ডার হওয়ার জায়গার দিকে তাকিয়ে থাকে। তখন একটা মেয়ে এসে তাকে জিজ্ঞাসা করে ওইখানে কি দেখছে। তখন ডিটেকটিভ পার্ক বলে যে এমনি দেখছে। তখন মেয়েটি বলে যে আজব, কয়েকদিন আগে আরেকজন ওইখানে তাকিয়েছিল আর আমি তাকেও জিজ্ঞাসা করেছিলাম। ডিটেকটিভ পার্ক জিজ্ঞাসা করে সে কি বলেছিল। তখন মেয়েটি বলে যে তার এখানে অনেকদিন আগে কিছু করার কথা মনে পড়েছে, তাই সে দেখতে এসেছে। তখন ডিটেকটিভ পার্ক জিজ্ঞাসা করে সে তার চেহারা দেখেছে কিনা। সে বলে দেখেছে। ডিটেকটিভ পার্ক জিজ্ঞাসা করে সে দেখতে কেমন। তখন মেয়েটি বলে যে সাধারণ, আর ডিটেকটিভ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এখন মুভি নিয়ে আমি আপনাদেরকে কিছু বলতে চাই। এই মুভির ডাইরেক্টর ছিল বং জুন-হো, আর এই মুভির মেসেজ আর মিনিং অনেক পাওয়ারফুল ছিল। যখন এই মুভি রিলিজ হয় এই কেস সলভ হয় নাই, পরে 2019 সালে সলভ হয়। শেষ সিনে আমরা দেখি যে মেয়েটি বলে খুনি কেমন সাধারণ। তো এর মানে অনেকে এইটাই বলে যে যারা এত নিকৃষ্ট কাজগুলো করে তারা দেখতে আপনার আমার মতোই সাধারণ। আমাদের পাশে হাঁটলে আমরা বুঝতে পারবো না, মানে তাদেরকে আইডেন্টিফাই করা কোনো মার্ক থাকে না তাদের। খুনি আমাদের মতোই সাধারণ। আমরা মুভির শুরু থেকে শেষের দিকে যাওয়ার সময় দেখি যে কেস সলভ হতে থাকে, কিন্তু লাল জামা, বৃষ্টি, গান কিছুই ম্যাটার করে না। আর সবচেয়ে হার্ট ব্রেকিং মোমেন্ট যখন স্কুল মেয়েটাকে তুলে নিয়ে যায়
আর কোরিয়াতে পাওয়ার ডিল চলায় সবাই বাসা বন্ধ করে দেয়। তখন জানতে পারা যে কেউ তাকে বাঁচাবে না, আর তার চোখ ভয়ের খুবই হার্টব্রেকিং ছিল, কেউ তাকে হেল্প করবে না। এই মুভিতে খুনিরকে নিয়ে সবকিছু হলেও খুনির কিন্তু 2টা সিন ছাড়া বাকি কোনো সিনে দেখা যায় না। আর যেই একটা সিনে দেখা যায় সেটা খুবই ভয়ানক ছিল। আপনারা ক্লিয়ারলি দেখতে পারবেন যে পিছে তার মাথা উঠায় আর কিভাবে অ্যানিমেলের মতো সে শিকার করে। আমি আগে এরকম কোনো মুভি দেখিনি, আর পরে কখন দেখবো তাও জানি না। আর এই মুভির এন্ডিং কিন্তু কনক্লুসিভ, মানে শেষটা মিলে নাই, কারণ আসল কেসও সলভ হয় নাই। এটা পেইনফুল রিমাইন্ডার যে কি ঘটে গেছে। এখন একটু ডিপার নেই, যে মেইন ক্যারেক্টার ডিটেকটিভ পার্ক, সে সবসময় ফোকাসেই থাকতো তার চেহারা। আর তেউন, সে একজন আউটসাইডার, অন্য জায়গা থেকে আসা ডিটেকটিভ, সে সবসময় আউটসাইডেই থাকতো। আর যখন কোনো লজিক বা এভিডেন্স এর কথা থাকে তখন সে হাইলাইট হয়, আর যখন ভায়োলেন্স আর কিক দিতে হয় তখন ডিটেকটিভ জোকে হাইলাইটে আনা হয়। আর একটা জিনিস, ডিটেকটিভ জো তার ডান পা দিয়ে লাথি মারতো, কিন্তু শেষে দেখা যায় যে তার ডান পাই কেটে ফেলতে হয়। মুভির সব সিনেই প্রথম আর শেষ বাদে লাল, নীল আর সবুজ রঙের ছড়াছড়ি ছিল, কিন্তু আমাদের চোখে এই রঙগুলো ওইভাবে পড়ে নাই। আমরা অনেক কিছু দেখি যা দেখে আমরা ইনফ্লুয়েন্স হই, কিন্তু আমরা বুঝতে পারি না। আর কালার তাদের মধ্যে একটা, যেমন প্রথম সিন, পিচ্চিরা খেলতেছে, হলুদ শস্য ক্ষেত, এর মধ্যে ডিটেকটিভ পার্ক একটা লাশ খুঁজে পায়। তো এই হারমোনি উইথ কেওস, ইনফ্লুয়েন্স উইথাউট ডিস্ট্রাকশন। পুলিশ এইটা বোঝাতে চেয়েছে যে ভায়োলেন্সের কালার লাল, অথবা যখন লাল কালার আসে যে কোনো খারাপ কিছু হবে। কিন্তু অনেক ভিকটিমেরই লাল কালার ড্রেস পরা ছিল না, বা পরা অবস্থায় শো করা হয় নাই, কারণ রিয়েল কালার হচ্ছে হোয়াইট। যারা মারা গেছে তাদের সবারই সাদা কালার পরানো ছিল। স্কুল স্টুডেন্ট, তারপর যাদেরকে সাসপেক্ট হিসেবে তুলে নেওয়া হয়, কোনো সাসপেক্ট ইনোসেন্ট হলে, যেমন প্রথম আর দ্বিতীয় জন, তাদের সাদা কালার পরা ছিল। কিন্তু ইয়াঙ্গু, তারটা আনসার্টেন ছিল, তাই তাকে ডিটেকটিভদের মতোই গ্রে কালার পরা ছিল। এইখানে গ্রিন কালার সাসপেক্ট, মিস্ট্রি, ব্লেম মিনিং করে। যেমন গ্রিন ক্ষেত থেকে মার্ডারারের উঠে আসা, বা গ্রিন কালার ড্রেস পরে খুনের বর্ণনা দেওয়া, বা গ্রিন কালার ব্যাকগ্রাউন্ড থেকে ইয়াঙ্গুকে ধরে নিয়ে আসা। ব্লু কালার অবজারভারদের বোঝায়, যেমন ব্লু স্কাই, উপর থেকে সবকিছু লক্ষ্য করে, যারা অবজার্ভ করতেছিল বা অবজারভেশনে ছিল। আর লাল দ্বারা বোঝানো হয় ট্রমা, ইমোশন ইত্যাদি। এই মুভির মিনিং হচ্ছে মেমোরিজ অফ মার্ডার, মানে খুনের স্মৃতি। কিন্তু খুনের তো ভালো কোনো স্মৃতি হইতে পারে না। আসলে এর মধ্যেও অনেক এমন মোমেন্ট ছিল যেটা সাধারণ ছিল। এই স্মৃতির মাধ্যমে ওই স্মৃতিগুলোকে মনে করাই মেমোরিজ অফ মার্ডার।